আমি অমিতাভ মণ্ডল। আমি চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভাষার পাঠশালায়। আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 2025-26 যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 28 নম্বর এবং 25 নম্বর পেজ আমি আলোচনা করব। আমি আশা করছি তোমরা এর আগের পেজগুলি দেখেছো এবং উপকৃত হয়েছো। আমি আশা করছি তোমরা পুরো দমে পড়াশোনা শুরু করেছো। আর সময় তো নেই, সুতরাং আমি শুরু করি এবং তোমরাও খুব দ্রুত এগুলো দেখো। আমি যথাসম্ভব আমি যতটা হেল্প করতে পারি আমি আমার দিক থেকে করছি। ওকে, আজ 28 নম্বর এবং 25 নম্বর পেজ আলোচনা করছি। চলো 28 নম্বর পেজ দেখো, যোধপুর পার্ক বয়েজ স্কুল। আমরা এসিকিউ পেজে যাব, সেটা হচ্ছে তোমার 29 নম্বর এবং 30 নম্বর। প্রথমে 29 নম্বর পেজ চলো। 29 নম্বর পেজ দেখো, দুইয়ের দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের একে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দুইয়ের একের দাগের এক। আমি তাড়াতাড়ি বলছি, তো লক্ষ্য রাখো বইটা। গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের। তপনের এই অবস্থার কারণ কি ছিল? উত্তর, লেখক মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন একা আসনে বসে যখন একটি গল্প লিখে ফেলেছিল, তখন তা পড়ে তার মনে হয়েছিল যে সেটা সত্যিই গল্পের মতো লাগছে। তাই বিস্ময়ে রোমাঞ্চিত হয়ে তপনের এই অবস্থা হয়েছিল। এর পরের প্রশ্ন, দুইয়ের দাগের একের দুই। আমার অপরাধ হয়েছে, বক্তা কখন এ কথা বলেছেন? এর উত্তর, বিরাগী বেশি হরিদাকে জগদীশ বাবু বারান্দার উপর থেকে আহ্বান জানান। তাতে বিরাগী হরিদা বলেছিলেন, ওখানেই তিনি দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। এই সময় বক্তা জগদীশ বাবু প্রশ্নোক্ত কথাটি বলেন। এর পরের প্রশ্ন, 2001-3। কিরূপ সদাশয় ব্যক্তি ইনি? সদাশয় ব্যক্তি বলার কারণ কি? উত্তর, গাঁজার কলিকাটি গিরিশ মহাপাত্র পথে কুড়িয়ে পেয়েছিলেন, যদি কারো কাজে লাগে এই ভেবে তুলে রেখেছেন। গিরিশ মহাপাত্রের এই পরের জন্য ভাবনাকে ব্যঙ্গ করেই উক্ত কথাটি নিমাইবাবু বলেছেন। এর পরের প্রশ্ন, 2-1-4। নদীর প্রতি নিজের পাগলামিতে নদের চাঁদের অনুভূতি কেমন ছিল? উত্তর, নদীর জন্য পাগলা হওয়া তার সাজে না। নদের চাঁদ একথা বুঝতে পেরেও নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। এর পরের প্রশ্ন, 2-1-5। এতে ওদের দুজনেরই ভয় কেটে গেল। ভয় কেটে যাওয়ার পরে অমৃত ও ইসাক কি করেছিল? উত্তর, ভয় কেটে যাওয়ার পর অমৃত ইসাক আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। এগুলো গল্পের প্রশ্ন হলো। 2-2। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এগুলো কবিতার প্রশ্ন। 2-2-1 প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়িয়ে থাকার কথা বলা হয়েছে? উত্তর, কবি শঙ্খ ঘোষ কবিতায় বলেছেন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। অর্থাৎ বর্তমানে শিশুদের শৈশবও মারা গেছে। তারপর প্রশ্ন, 2-2 অশুভ ধ্বনিতে কি হয়েছিল? উত্তর, পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস হয়েছিল। তখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করেছিল। এরপরের প্রশ্ন, 2-2-3 যাও তুমি তরা করি, কোন উদ্দেশ্যে এই যেতে বলা হয়েছিল? উত্তর, বীরবাহু হত রণে, রাবণ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে রাক্ষস কুলের রক্ষা ও মান রক্ষার জন্য ইন্দিরা সুন্দরী ইন্দ্রজিৎকে রামের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে পরামর্শ দিয়েছেন। এরপর প্রশ্ন, 2-4 আসছে নবীন, কেন নবীনের আগমন ঘটছে? উত্তর,
জীবনহারা অসুন্দরকে ছেদন করতে নবীন আসছে। অর্থাৎ প্রাণহীন অসার সমস্ত কিছুকে ধ্বংস করে প্রাণময় নতুন সমাজ গড়তে নবীন আসছে। এরপরের প্রশ্ন, শেষ প্রশ্ন কবিতার 2-2-5। মধ্যেতে যে কন্যাখানি, এই কন্যাকে দেখে পদ্মার কি মনে হয়েছিল? উত্তর, মধ্যেতে যে কন্যাখানি সে পদ্মাবতী, রাজকুমারী পদ্মাবতীর রূপ স্বর্গের অপ্সরা রম্ভার রূপকেও হার মানিয়েছে। সে এখন চেতনারহিত হয়ে সমুদ্র তীরে পড়ে আছে। এরপর আমরা প্রবন্ধের প্রশ্নের উত্তরে যাব। 2-3, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2-3-1, শৈলজানন্দ তার ফাউন্টেন পেনের সংগ্রহ বিষয়ে প্রাবন্ধিককে কি বলেছিলেন? উত্তর, শৈলজানন্দ তার ফাউন্টেন পেনের সংগ্রহ বিষয়ে প্রাবন্ধিককে বলেছিলেন, এই নেশা তিনি পেয়েছিলেন শরৎদা অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। এরপর প্রশ্ন 2-3-2, কোন ছবিতে দোয়াতে গোঁজা পালকের কলম দেখা যায়? উত্তর, উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোঁজা পালকের কলম। এরপর প্রশ্ন 2-3-3, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে অনেকে মুশকিলে পড়েছেন? আমাদের সরকার রাজকার্যে ক্রমে ক্রমে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। শেষ প্রশ্ন প্রবন্ধের 2-3-4, বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কি কম থাকার কথা বলা হয়েছে? উত্তর, লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা অতিশয়োক্তি প্রভৃতি অলংকার প্রয়োগ বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। এরপর 2-4, যেখানে ব্যাকরণের প্রশ্ন আছে, 8টি করতে হবে, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2-4-1, অক্ষুণ্ণ কর্ম বলতে কি বোঝো? উত্তর, দ্বিকর্ম ক্রিয়াযুক্ত বাক্যের বাচ্যান্তর ঘটলে যদি দেখা যায় দুটি কর্মই অক্ষুণ্ণ আছে, তখন ওই কর্মকে অক্ষুণ্ণ কর্ম বলে। যেমন, রাম লক্ষণকে কলমটি দিল, এটি কর্তৃবাচ্যে আছে, একে কর্মবাচ্যে রূপান্তর করলে কি হবে? রাম কর্তৃক লক্ষণকে কলমটি দেওয়া হলো। অর্থাৎ দুটি কর্ম, লক্ষণকে এবং কলমটি, দু জায়গাতে একই রকম আছে, তাই এটা অক্ষুণ্ণ কর্ম। তারপরের প্রশ্ন 2-4-2, ব্যাস বাক্যের অন্য নাম কি? ব্যাস বাক্যের অন্য নাম বিগ্রহ বাক্য। তারপরের প্রশ্ন 2-4-3, ভয়ঙ্কর শব্দের ব্যাস বাক্য লেখো। ভয়ঙ্কর, ভয়ের উদ্রেক সৃষ্টি, মানে উদ্রেক কিংবা সৃষ্টি একটা লিখলেই হবে। ভয়ের উদ্রেক করে যা কিংবা ভয়ের সৃষ্টি করে যা, এটা উপপদ তৎপুরুষ সমাস। 2-4, পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা, চিহ্নিত শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো। জাহাপনার নিচে দাগ দেওয়া আছে, জাহাপনা এটা কোনো কারক পদ নয়, এটি সম্বোধন পদ, শূন্য বিভক্তি। উত্তর কি হচ্ছে? সম্বোধন পদ, শূন্য বিভক্তি। 2-4-5, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? না বাচক বাক্যে রূপান্তর করতে হবে, না বাক্যে রূপান্তর করো। কেউ কোনোদিন শোনেনি পুত্র ভাসে শিলা জলে, এটা উত্তর। এরপর 2-4-6, রামদাস চুপ করিয়া রহিলেও কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। সরল বাক্যে রূপান্তর করতে হবে, রামদাস চুপ করিয়া রহিল কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। উত্তর কি হবে? রামদাস চুপ করিয়া রহিলেও তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। তাহলে রহিল কিন্তুটা বাদ দিলাম, আর রহিল এই সমাপিয়া ক্রিয়াটাকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করলাম, তাই সরল বাক্য হলো। এরপর
এই পাতার 29 নম্বর পাতার শেষ প্রশ্ন 2-4 শাক কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। কর্মকর্তৃবাচ্য শাক বাজে কিংবা বাঁশি বাজে, এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। এরপর আমরা 30 নাম্বার পেজে যাব। এখানে কয়েকটা 3টি প্রশ্ন আছে। 30 নাম্বার পেজে এসেছি, দেখো 2-4-8 তথা কন্যা থাকে সর্বক্ষণ ভাব বাচ্যে রূপান্তর করো। উত্তর, তথা কন্যার থাকা হয় সর্বক্ষণ। পরের প্রশ্ন 2-4-9 চিরচিহ্ন এই সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে চিরকাল ব্যাপী চিহ্ন, অর্থাৎ ব্যক্তি তৎপুরুষ সমাস। তারপরের প্রশ্ন এবং ব্যাকরণের শেষ প্রশ্ন 2-4-10 আসক্তির একটি উদাহরণ দাও। আসক্তির উদাহরণ নাকি আসক্তিহীন বাক্যের উদাহরণ, এটা লক্ষ্য রাখবে কিংবা ত্রুটি লিখবে। আসক্তির উদাহরণ অর্থাৎ ঠিক ঠিক বাক্যটার পদগুলো থাকবে, সেটা আসক্তির উদাহরণ হলো। আর আসক্তিহীন মানে কি, সেখানে পদগুলো উল্টো পাল্টা হবে। যেমন, আমার বাবা আগামীকাল সকালে কলকাতা থেকে ক্ষীরপাই আসবে, এখানে আসক্তি ঠিকঠাক আছে। আর আসক্তিহীন বললে কি বলবো, যে আসবে কলকাতা আগামীকাল থেকে সকালে বাবা আমার ক্ষীরপাই, আসক্তিহীন। ওকে, চলো আমরা অন্য পেজ যাবো। আমরা 25 নাম্বার পেজে পৌঁছালাম। দেখো, বেতুন কলেজিয়েট স্কুল এর এসএকিউ পেজ 26 এবং 27 নাম্বার। 26 নাম্বারে যাও, দুয়ের দাগে 26 নম্বর পাতায় দুয়ের দাগে দেখো, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। দুয়ের দাগের 1 যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। দুয়ের দাগের 1-1 ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কথাটা কি? উত্তর, তপনের কাঁচা হাতের লেখা গল্প লেখক মেসো পাকা হাতে কারেকশন করে দিয়েছে, সেই কারেকশনের কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন 2 দাগের 1-2 চমকে ওঠে ভবতোষ, চমকে ওঠার কারণ কি? জগদীশ বাবুর বাড়িতে বিরাগী বেশি হরিদাকে ভবতোষরা চিনতে পারেনি, কিন্তু তার বাড়িতে ঢুকেই বুঝতে পারে যে হরিদাই সেই বিরাগী, তাই ভবতোষ চমকে ওঠে। পরের প্রশ্ন 2 দাগের 1-3 আমারও অনুমান কতকটা তাই, কোন বিষয়ে এই অনুমান? উত্তর, অপূর্ব অনুমান করেছিল যে চুরি না করুক সাহায্য করেছে। তারপরের প্রশ্ন 2 দাগের 1-4 চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? উত্তর, দুদিন ধরে বাইরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ বউকে প্রাণপণে 5 পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লেখে, সেই চিঠি পকেটেই ছিল। এরপর 2 দাগের 1-5 আবেগ ভরা গলায় হাসান কি বলেছিলেন? আবেগ ভরা গলায় হাসান বলেছিলেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকে পালন করতে পারি। এরপর আমরা 2 দাগের 2 যাবো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 দাগের 2-1 অদ্ভুত বারতাটি কি? উত্তর, প্রভাসা মায়ের ছদ্মবেশধারী লক্ষ্মী দেবী বলেছিলেন প্রচন্ড যুদ্ধে তার ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে, এটি ছিল ইন্দ্রজিতের কাছে অদ্ভুত বারতা। এরপর প্রশ্ন 2 দাগের 2-2 এলোরা লোহার হাত কড়ি নিয়ে কারা এসেছিল? উত্তর, নখ যাদের তীক্ষ্ণ নেকড়ের চেয়ে, যারা অহংকারে অন্ধ সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি লোহার হাত কড়ি নিয়ে আফ্রিকায় এসেছিল। পরের প্রশ্ন 2 দাগের 2-3 অসুখী একজন কবিতাটির কবি এবং তর্জমাকারের নাম লেখ। অসুখী একজন কবিতার কবি পাবলো নেরুদা, যার প্রকৃত নাম নেকতালি রিকার্ডো রেন্স বাসোয়ালতো। কবিতাটির তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। এরপর প্রশ্ন 2 দাগের 2-4 এবার মহানিশার শেষে কি ঘটবে? উত্তর,
আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, অর্থাৎ সমাজ পরিবর্তনের নতুন সূর্যোদয় হবে। কবিতার শেষের প্রশ্ন 2-5, বেথানিত এবং মাঞ্জস শব্দ দুটির অর্থ লেখো। বেথানিত শব্দের অর্থ এলোমেলো বা অসংগৃহীত এবং মাঞ্জস শব্দের অর্থ হেলা। এরপর আমরা 27 নাম্বার পেজে যাব, যেখানে প্রবন্ধ এবং ব্যাকরণের প্রশ্ন আছে। 27 নাম্বার পেজে দেখো 2-3, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2-3-1, হারিয়ে যাওয়া কালি কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? উত্তর 2500 পাউন্ড। 2-3-2, দার্শনিক তাকেই বলি, কাকে? উত্তর, যিনি কানে কলম খুঁজে দুনিয়া খোঁজেন তাকেই দার্শনিক বলি। এরপর প্রশ্ন 2-3-3, তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল, কোন ত্রুটির কথা বলা হয়েছে? উত্তর, বঙ্গীয় সাহিত্য পরিষদের লেখকরা একযোগে কাজ করেননি, ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি, একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ হয়েছে। এরপরের প্রশ্ন 2-3-4, আলংকারিকগণের মতানুযায়ী শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি? আলংকারিকগণের মতানুযায়ী শব্দের ত্রিবিধ কথাগুলি হলো অবিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। এরপর ব্যাকরণের প্রশ্ন 2-4, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। উপসর্গের অপর নাম কি? উপসর্গ এটা সিলেবাসে নেই, পাঠ্যক্রমে নেই, তবুও উত্তর হচ্ছে আদ্য প্রত্যয়। 2-4-2, বিভক্তি প্রধান অকারক কোনটি? বিভক্তি থাকবে, এটা হচ্ছে সম্বন্ধ পদ, দেখবে এখানে এর বা র সবসময় যুক্ত হয়। বিভক্তি প্রধান অকারক সম্বন্ধ পদ। 2-4-3, বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর, বহুরূপ যা, বহুব্রীহি সমাস। 2-4-4, দৃষ্টান্ত সহ একটি বর্ণনামূলক সমাসের নাম লেখো। বহুব্রীহি সমাসকে বর্ণনামূলক সমাস বলা হয়। তো বহুব্রীহি সমাস হচ্ছে একটি বর্ণনামূলক সমাস। উদাহরণ, 10টি আনন জাত, দশানন, এটি বর্ণনামূলক সমাসের উদাহরণ। 2-4-5, সংখ্যাবাচক বহুব্রীহির সঙ্গে সমাহার দ্বিগুর একটি পার্থক্য লেখো। উত্তর, সংখ্যাবাচক বহুব্রীহিতে অন্য পদের প্রাধান্য পায়, যেমন দশানন, 10টি আনন জাত, এখানে রাবণকে বোঝাচ্ছে। আর সংখ্যাবাচক দ্বিগুতে পরপদের প্রাধান্য থাকে এবং সমষ্টিকে বোঝায়, যেমন 3টি মাথার সমাহার সমান তে মাথা। এরপরের প্রশ্ন 2-4-6, রক্ত গায়ে গানের মুছি সুর, বাক্য নির্মাণের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? এখানে পদগুলো উল্টো পাল্টা জায়গায় আছে, সুতরাং এটা হচ্ছে আসক্তি। বাক্য নির্মাণের যে শর্ত আসক্তি, সে আসক্তি লঙ্ঘিত হয়েছে। এরপরের প্রশ্ন 2-4-7, এসো যুগান্তের কবি, জটিল বাক্যের রূপান্তর কর। উত্তর হবে, সে এসো যে যুগান্তের কবি। এরপর প্রশ্ন 2-4-8, কর্ম কর্তৃবাচ্য কি? প্রশ্ন বললাম, উত্তর, কোন বাক্যে যদি কর্তা উল্লেখ না থাকে এবং কর্মপদটি কর্তার কাজটি করছে বলে মনে হয়, তখন সেই বাক্যটিকে কর্ম কর্তৃবাচ্য বলে, যেমন শাঁখ বাজে। এর পরের প্রশ্ন 2-4-9, তিনি নাকি বই লেখেন, ভাব বাচ্চে রূপান্তর কর। তার নাকি বই লেখা হয়, এটা উত্তর হবে। এরপরের প্রশ্ন, এটা শেষ। 2-4-10, বাচ্যের মূল কথা কি? উত্তর, বাচ্যের মূল কথা হচ্ছে ক্রিয়ার প্রকাশ ভঙ্গি। এটা 25 নাম্বার পেজে ছিল, 27 নাম্বার পেজে ব্যাকরণ শেষ করলাম। তো আজকে
এই দুটো পেজে করলাম, ঠিক আছে। আজ 28 এবং 25 নম্বর পেজ আলোচনা করে দিলাম, এগুলো দেখে নিও। আর এখন সত্যি একটু হার্ড ওয়ার্ক করার প্রয়োজন আছে, পড়াশোনা করো, আর একদমই সময় নষ্ট করো না। ধন্যবাদ।